আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে উরুগুয়ের মাঠে। বাংলাদেশের সময় অনুযায়ী আগামীকাল ভোর 5:30 থেকে ম্যাচ, আপনারা নিশ্চয়ই জানেন। এই মুহূর্তে টিম আর্জেন্টিনার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং আরও একবার ওই যে ওভারঅল যে ফরমেশন সেট আপটা সেটা আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে, কারণ সর্বশেষ আপডেটগুলো সাজেস্ট করছে যে রড্রিগো ডিপল সম্ভবত এই ম্যাচটাতে বেঞ্চে থাকবেন এবং সব কিছু ঠিক থাকলে হয়তোবা তার সার্ভিসটুকু লিওনেল স্কালুনি নেবেন না। এর পেছনে একটা বড় কারণ হলুদ কার্ড সংক্রান্ত ইস্যু, যেটা বেশ কয়েকজন প্লেয়ারের রয়েছে, এবং এর পাশাপাশি হালকা একটা নক অর্থাৎ ইনজুরি সংক্রান্ত ইস্যু থাকতেও পারে, সেটাকেও কারণ বলা হচ্ছে। এবং রড্রিগো ডিপলের না থাকা মিলিয়ে ওভারঅল প্রেডিক্টেড লাইন আপটা কেমন হতে পারে? গোলকিপার হিসেবে এমি মার্টিনেস, ডিফেন্সে বরাবরের মতো রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা, সেন্টার ব্যাক পজিশনে ওটামেন্ডি, রোমেরো, লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলেফিকো, মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেসের সাথে এখানে লিয়ান্দ্রো পারেদেসকে যুক্ত করার কথা অনেকে বলছেন, এবং যদি লিয়ান্দ্রো পারেদেস এখানে খেলেন তাহলে ডিফেন্সিভ একটা পজিশনে খেলবেন। ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন। এর মধ্যে এনজো ফার্নান্দেস সেন্ট্রাল রোলটাতে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। ম্যাক অ্যালিস্টার আর একটু হাই অন দ্য পিচে থেকে ক্রিয়েটিভ মিডফিল্ডারের রোলটা প্লে করতে পারেন। এক্ষেত্রে দুই সাইডে ওয়াইড মিডফিল্ডার হিসেবে নিকো গঞ্জালেসের পাশাপাশি জুলিয়ানো সিমিওনে থাকতে পারেন, এবং সর্বশেষ আপডেট অনুযায়ী জুলিয়ানো সিমিওনের থাকার সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে, এবং লোন স্ট্রাইকার হিসেবে এখানে শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেজই থাকবেন। এবং ফরমেশনটা আপনাদের কাছে অনেকটা 4-5-1 কিংবা 4-2-3-1 এমন একটা ভ্যারিয়েন্ট বলে মনে হতে পারে। তবে সেটা 4-2-3-1, 4-5-1 যেটাই হোক না কেন, ম্যাক অ্যালিস্টার অনেকটা ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডার বা সিএএম এর রোলটা, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা প্লে করলে তাহলে সেটাকে ক্ষেত্র বিশেষে আপনাদের কাছে 4-4-1-1 বলে মনে হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে মাঠের মধ্যে প্লেয়াররা কীভাবে মুভমেন্ট করবেন। স্টার্টিং লাইন আপ যেটাই হোক না কেন, শেষ পর্যন্ত প্লেয়ারদের পজিশনের উপর এই ব্যাপারগুলো নির্ভর করবে। এখানে জুলিয়ানো সিমিওনে এবং নিকো গঞ্জালেস থাকা মানে দুই সাইডে আর্জেন্টিনা একেবারে প্রপার উইঙ্গারের সার্ভিস পাবে, ব্যাপারটা এমন নয়। তবে যথেষ্ট স্পিড ইনজেক্ট করতে পারবে, দ্রুত ওঠানামা করতে পারবে, এবং এই প্লেয়াররা যেহেতু ডিফেন্সিভলি অনেক বেশি করে কন্ট্রিবিউট করেন, গঞ্জালেস এবং সিমিওনি এরা যখন নিচে নেমে আসবেন তখন আর্জেন্টিনার ডিফেন্সটাকে আরও বেশি করে কম্প্যাক্ট বলে মনে হতে পারে। আরও একটা কিন্তু আইডিয়া এখানে আছে, টিউএসসি স্পোর্টস বলছে থিয়াগো আলমাদারও খেলার একটা সম্ভাবনা আছে, একটা ক্ষীণ হলেও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আলমাদা যদি খেলেন তাহলে তিনি হয়তোবা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের সে রোলটাতে চলে আসবেন। ওই যে 4-2-3-1 কথা বলছি, যদিও আরও একবার বললাম অন দ্য ফিল্ড সেটা আসলে 4-2-3-1 বা 4-5-1 না, আরও ভিন্ন বলে মনে হতে পারে। আবার অনেকে নিকো পাজেরও ওই সিএএম পজিশনটাতে একটা ক্রিয়েটিভ রোল প্লে করার সুযোগ আছে বা সেকেন্ড হাফে আসতে পারে বলে মনে করতে পারেন, এবং অনেকের পক্ষে এমন ধারণা করা স্বাভাবিক, কারণ স্কালুনি ক্লিয়ার কাটভাবে এই পজিশনগুলো নিয়ে একেবারে ফাইনাল কলটা নিয়ে ফেলেননি। বেশ কয়েকটা জায়গায় মোটামুটি নিশ্চয়তা পাওয়া গিয়েছে, যেমন ডিপল এ ম্যাচে বিশ্রাম পাবেন অথবা বেঞ্চে থাকবেন, খুব একটা বেশি তার সার্ভিসটুকু নেওয়ার ইচ্ছে স্কালুনির নেই। জুলিয়ানো সিমিওনি খেলবেন, হুলিয়ান আলভারেজ আপফ্রন্ট লোন স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন। বাকিটা আসলে নির্ভর করবে শেষ মুহূর্তে এসে কোচ কি সিদ্ধান্ত নেন। নাম্বার 10 জার্সিতে শেষ পর্যন্ত আনহেল কোরিয়া পড়তে পারেন। নাম্বার 10 জার্সি নিয়ে অতিরিক্ত মেলো ড্রামা করার কোনো দরকার নেই। ফিফার নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে নাম্বার 10 জার্সিটা দিতেই হতো। এটা নিয়ে আর্জেন্টিনা থিঙ্ক ট্যাঙ্ক লিওনেল মেসি, লিওনেল স্কালুনির কারো এত মাথা ব্যথা নেই। আমি আশা করব অহেতুক এই ব্যাপারটাকে একটা ইস্যু যাতে আপনারা না বানান, অনেকের মধ্যে প্রবণতা আছে। অন্যদিকে উরুগুয়ে সম্ভবত তাদের প্রথাগত 4-2-3-1 বা কাছাকাছি একটা ফরমেশনে খেলবে। ডিফেন্সে রোনাল আরাহু, গিমেনেস, হোসে মারিয়া গিমেনেস এরা কিন্তু আসলেই বড় রকমের চিন্তার কারণ হতে পারেন। মিডফিল্ডে ভালভার্দে রয়েছেন, বেন্টানকেন রয়েছেন, ফাইনাল থার্ড বার মিডফিল্ড টু ফাইনাল থার্ডে পেলেস্ট্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাহু এবং ডারিওয়েন নুনিয়েস বড়ের জন্য আর্জেন্টিনার ডিফেন্সের বড় পরীক্ষা নিতে পারেন। অর্থাৎ উরুগুয়ের কাছেও কোয়ালিটি একটা প্লেইং 11 আছে। অনেকেই বলছেন যে সর্বশেষ 8-10টা ম্যাচে উরুগুয়ের পারফরমেন্সটা খুব একটা বেশি ভালো নয়, তবে বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা করে উরুগুয়ে কিন্তু ভালো পজিশনে আছে, কারণ এই মুহূর্তে সর্বশেষ ম্যাচে জয়ের মাধ্যমে ব্রাজিল 2-এ চলে আসলে উরুগুয়েকে আপনি তার পরবর্তী স্থানেই পাবেন। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে আসি। সর্বশেষ 2-0 গোলে আর্জেন্টিনা যে ম্যাচে হেরেছিল সেই ম্যাচে উরুগুয়ের একটা ট্যাকটিক্স একেবারে স্পষ্ট হয়েছিল, যেটা আর্জেন্টিনার মিডিয়া অনেক বেশি করে আলোচনা করছে। প্রথম ছবিটাতে দেখেন, এখানে আর্জেন্টাইন কোনো একজন ডিফেন্ডারের পায়ে বল আছে, তিনি তার সামনে পাওয়া ফুটবলারকে পাস দিতে পারছেন না, কারণ এখানে উরুগুয়ের প্লেয়াররা রীতিমতো তাকে মার্ক করে রেখেছেন। পাস দিলেই কিন্তু এখানে প্রেস করা শুরু করবেন।
এই টাইপের হাই প্রেসিং রিগ্রেসিভ প্রেসিং কিন্তু উরুগুয়ের খেলায় দেখা যায়। পরবর্তী ছবিটাতে দেখেন এখানেও আর্জেন্টাইন প্লেয়ার একটা বিপদে আছেন। আর্জেন্টাইন ডিফেন্ডার বলটা ক্লিয়ার করতে পারছেন না, কারণ আশেপাশে পাসিং অপশন নেই। উরুগুয়ের প্লেয়াররা পাসিং অপশনগুলো বন্ধ করে দিয়েছে। দুটো ছবিতেই দেখা যাচ্ছে যে পাসিং অপশন নেই। অনেক হাই প্রেস করার কারণে আর্জেন্টাইন প্লেয়াররা বলটা আসলে কাকে বাড়াবেন সেটা খুঁজে পাচ্ছেন না। এটার বিরুদ্ধে একটা না একটা ট্যাকটিক্স বের করতে হবে, নিজেদের পজিশনটাকে আসলে একটু টুইক করতে হবে, যাতে করে উরুগুয়ের এই প্রেসিংটাকে আসলে আর্জেন্টিনা খুব ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে এবং কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা ভালো করতে পারে। এই ম্যাচে বলটা পায়ে রেখে কাউন্টার অ্যাটাকে কিছু একটা করার প্ল্যানটা অনেক বেশি করে থাকবে। যদি স্টার্টিং লাইনআপে নিকো গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনের মতো স্পিডি ফুটবলার থাকেন, আশা করছি আর্জেন্টিনা সেটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।